আমেরিকার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়ার থেকে দিনে 28 লক্ষ ব্যারেল তেল কিনে ইতিহাস গড়ল ভারত। রাশিয়ার থেকে তেল কিনলেই দিতে হবে 100% ট্যারিফ। ট্রাম্পের এই কড়া হুমকিতে তোয়াক্কা না করেই রাশিয়ার থেকে তেল কেনার রেকর্ড ভাঙল ভারত। আর জানলে অবাক হবেন, চীনের পাশাপাশি রাশিয়ার তেলের আরও এক বড় ক্রেতা খোদ আমেরিকায়। হ্যাঁ, যে আমেরিকা ভারতকে ট্যারিফের ভয় দেখাচ্ছে, তারাই গোপনে ভারতের রিফাইনারি থেকে সেই তেলেরই প্রোডাক্ট চড়া দামে কিনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কেন রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশকে ট্যারিফের হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? আর এতে ভয় না পেয়ে কিভাবে আমেরিকার জালেই আমেরিকাকে জড়িয়ে ফেলল ভারত? আসুন এই মুহূর্তে ভূ রাজনীতিতে ভারতের সেই মাস্টার স্ট্রোক নিয়ে বিশদে আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে। নমস্কার, আপনারা দেখছেন টকেটিভ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। একদিকে আমেরিকার 100% পেনাল্টি ট্যারিফের হুঙ্কার, অন্যদিকে সমস্ত রেকর্ড ভেঙে রাশিয়ার থেকে ভারতের একের পর এক তেলবাহী জাহাজের আগমন। আপাত দৃষ্টিতে দেখে মনে হতেই পারে যে ভারত বুঝি আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে নেমেই পড়েছে, কিন্তু পর্দার পিছনের খেলাটা আসলে একেবারেই উল্টো। এই মুহূর্তে ভূ রাজনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি নীতির ক্ষেত্রে একটা অত্যন্ত রোমাঞ্চকর এবং জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ তথা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ একটা বিল পাশ করেছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, যেসব দেশ রাশিয়া থেকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কিনবে তাদের উপর 100% পর্যন্ত ট্যারিফ আরোপ করা হবে। আর এখানেই সবচেয়ে মজার বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যখন শাস্তিমূলক শুল্ক ও নিষেধাজ্ঞার তীব্র হুমকি দিচ্ছে, ঠিক সেই সময়ই ভারত রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। হ্যাঁ, দেখুন, মার্কিন রাজনীতিতে দীর্ঘদিন ধরেই এই বিলটা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে কংগ্রেসে পাস হওয়া এই বিলে মার্কিন প্রেসিডেন্টকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে মস্কো থেকে তেল আমদানিকারী দেশগুলোর ওপর 100% পর্যন্ত ট্যারিফ চাপানো যায়। আর আমরা জানি ট্রাম্পের বিরুদ্ধে অতীতেও মন মর্জি মতো শুল্ক বসানোর অভিযোগ ছিল, কিন্তু তা থাকলেও এই সিদ্ধান্তটা কিন্তু মার্কিন কংগ্রেস ও আইনি ব্যবস্থার মাধ্যমে অনুমোদিত হয়েছে। মানে এখানে শুধু ট্রাম্পকে দোষ দিলে হবে না, সেই সমান দোষের ভাগিদার কিন্তু তার দেশেরই আইনি ব্যবস্থা, যারা তাকে এগুলো করার জন্য অনুমোদন দিচ্ছে। এক্ষেত্রে আমেরিকার উদ্দেশ্য খুব স্পষ্ট, রাশিয়ার জ্বালানি আয়ের ওপর আঘাত হেনে তাদের অর্থনীতিকে একেবারে ব্যাকফুটে ঠেলে দেওয়া। তবে ভারতেরও এক্ষেত্রে স্পষ্ট বার্তা, ভারত নিজেদের জাতীয় স্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকেই প্রাধান্য দেবে। আর যার ফলস্বরূপ আমরা দেখতেই পাচ্ছি যে আমেরিকায় 100% শুল্ক বিলের তোড়জোড় এবং পশ্চিমাদের ক্রমবর্ধমান বিধিনিষেধ সত্ত্বেও 2026 সাল তথা চলতি বছরের জুলাই মাসে ভারত রাশিয়ান অপরিশোধিত তেল আমদানিতে সর্বকালের নতুন রেকর্ড গড়েছে। হ্যাঁ, ভারতীয় শোধনাগারগুলো বা রিফাইনারিজগুলো জুলাই মাসে দৈনিক 2.8 মিলিয়ন মানে 28 লক্ষ ব্যারেল রুশ ক্রুড অয়েল আমদানি করেছে, যা ভারতের দৈনিক মোট 50 লক্ষ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল আমদানির প্রায় 55.5%। অথচ 2021 সালে রাশিয়া থেকে ভারত কিন্তু দৈনিক 1 লক্ষ ব্যারেলেরও কম, মানে মোট আমদানির মাত্র 2.5%। এরপর 2022 সালে তা বেড়ে দাঁড়ায় 7,40,000 ব্যারেলে। তারপর 2023 সালে 1.8 মিলিয়নে, যা প্রায় 39%। আর 2024 সালে গড়ে 18 লক্ষ ব্যারেলে এবং 2026 সালের জুলাইতে তা 1 লাফে বেড়ে যায় 55.5% গিয়ে। আর্থিক মূল্য তথা CRE এর তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে ভারত মোট 6.4 বিলিয়ন ইউরো মূল্যের রুশ হাইড্রোকার্বন কিনে দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হিসেবে উঠে এসেছে। এক্ষেত্রে চীনের অংশ 50% এবং ভারতের 37%। এর মধ্যে 5.5 বিলিয়ন ইউরো ছিল অপরিশোধিত তেল, যা মোট ক্রয়ে 87%। আর বাকি অংশের মধ্যে 512 মিলিয়ন ইউরো ছিল কয়লা এবং 341 মিলিয়ন ইউরো ছিল অন্যান্য তেলজাত পণ্য।
জুনে ভারত কিনেছিল 4.5 বিলিয়ন ইউরোর ক্রুড অয়েল, যা মোট 5.5 বিলিয়ন ইউরো জীবাশ্ম জ্বালানি 83%। অর্থাৎ জুন থেকে জুলাইয়ের তেলের আমদানির পরিমাণ মূল্যের দিক থেকে নয়, বরং শিপমেন্ট বা পরিমাণের দিক থেকেও 2.1% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই তেলগুলো তাহলে কোথায় যাচ্ছে বা খরচ হচ্ছে কোথায়? দেখুন, সম্প্রতি জুলাই মাসে তেলের রেকর্ডের পিছনে একটা কৌশলগত পরিবর্তনও লক্ষ্য করা গেছে। সাধারণত ভারতের আমদানিকৃত তেলের সিংহভাগ মানে বেশিরভাগটাই পরিশোধিত হয় ভারতের বৃহত্তম রিফাইনারি হাব জামনগর ও পারাদ্বীপে। কিন্তু জুলাই মাসে HMEL এ মুন্দ্রা টার্মিনালে সরবরাহ জুমের তুলনায় 58% বৃদ্ধি পেয়েছে। এছাড়া ইন্ডিয়ান অয়েলের ভাদিনার টার্মিনালেও সরবরাহ 35% বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে মুম্বাই বন্দরেও এর সাপ্লাই বেড়েছে 37%। উল্টো দিকে জামনগরে তেলের পরিমাণ অপরিবর্তিত ছিল এবং পারাদ্বীপে 22% হ্রাস পেয়েছে। অর্থাৎ বড় টার্মিনালগুলোর ওপর চাপ না বাড়িয়েই ছোট বন্দরগুলোর মাধ্যমে আমদানির এই বড় টার্গেটটাকে অ্যাচিভ বা অর্জন করা হয়েছে। তবে এর পাল্টা পশ্চিমের দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে অভিযুক্ত করে বলেছে যে তোমরা রাশিয়াকে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছ, আর সেই টাকায় পুতিন অস্ত্র বানিয়ে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে। কিন্তু পর্দার পিছনের আসল সত্যিটা একদমই আলাদা। তার কারণ যদি দেখেন, প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকাও কিন্তু নিজেরাই স্বয়ং রাশিয়া থেকে ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানি কেনে। আর এ প্রসঙ্গে আমেরিকার মাটিতে দাঁড়িয়েই ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে উদ্দেশ্য করে একবার বলেছিলেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়া ও মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য 20% বৃদ্ধি পেয়েছে। এছাড়া ইউরোপও আজ নিজেদের প্রয়োজনে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস কিনেই চলেছে। আর ভারতের এই রিফাইন করা তেল পশ্চিমা দেশগুলোরই প্রয়োজন রয়েছে। হ্যাঁ, দেখুন, ভারত নিজেদের উৎপাদনের তেলের চাহিদার মাত্র 10% পূরণ করতে পারে, আর বাকি 90% এর বেশি আমদানি করতে হয়। এক্ষেত্রে ভারত রাশিয়া থেকে কম দামে ক্রুড অয়েল এনে গুজরাটে রিফাইন করে এবং সেই পরিশোধিত পেট্রোলিয়াম প্রোডাক্টটি আবার ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ভারত নিজের প্রয়োজনে তেল আমদানি করলেও ভারত থেকে যে তেল পরিশোধন হয় সেই তেল তো ভারত নিজে একা ব্যবহার করে না, ভারত ইউরোপ আর আমেরিকাকেও সেই তেল রপ্তানি করে বা বিক্রি করে। 2025-26 অর্থবর্ষে ভারত 61.5 মিলিয়ন টন পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করেছে। সিআরই এর জুলাই মাসের পরিসংখ্যান বলছে, রাশিয়া থেকে তেল এনে প্রসেস করা ভারতীয় রিফাইনারিগুলো থেকে জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নে কোটি কোটি ইউরোর পরিশোধিত পণ্য গেছে। আর আমেরিকা শুধু রিলায়েন্সের জামনগর শোধনাগার থেকেই বিপুল পরিমাণ পরিশোধিত তেল কিনেছে, যার কাঁচামালের প্রায় 35%ই ছিল রাশিয়ার অপরিশোধিত তেল। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জুলাই মাসে ভারতীয় শোধনাগার থেকে প্রসেস করা 5টা তেলের কার্গো সরাসরি ইউরোপীয় ইউনিয়নের বন্দরে পরিশোধন করা হয়েছে। আচ্ছা, এবার প্রশ্ন আসতেই পারে যে এত নিষেধাজ্ঞা অথবা ট্যারিফ বেড়ে যাওয়ার হুমকি পেয়েও কেন ভারত রাশিয়ার থেকেই তেল কিনে যাচ্ছে? ভারত কেন অন্য উৎস থেকে তেল নিচ্ছে না? দেখুন, এ বিষয়েও ভারতের অবস্থান বিশ্ব মঞ্চে একেবারেই পরিষ্কার। যেমন ধরুন, এক, লোহিত সাগর ও হরমুজ প্রণালীর সংকট। এক্ষেত্রে বাবেল মান্দেব ও হরমুজ প্রণালীতে চরম উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্য যেমন ইরান, ইরাক, কুয়েত থেকে তেল পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হয়ে পড়েছে ভারতের কাছে। 2, পরিবহন সময় ও খরচ। এক্ষেত্রে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র বা আর্জেন্টিনা থেকে তেল জাহাজে করে ভারতে আনতেও কয়েক মাস সময় লেগে যায়। 3, ভেনেজুয়েলার সীমাবদ্ধতা, অর্থাৎ ভেনেজুয়েলার তেলের গ্রেড এবং শোধন প্রক্রিয়ার কারিগরি বাধ্যবাধকতাও রয়েছে। এবং 4, মুক্ত বাণিজ্য চুক্তি তথা FTA ও অর্থনৈতিক শক্ত অবস্থান। এক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীও পীযূষ গোয়াল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যতক্ষণ না কোনো চুক্তি ভারতের জন্য শতভাগ লাভজনক ও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুবিধাজনক হচ্ছে, ভারত চাপে পড়ে কোনো নথিতে সই করবে না। আর তাই ভারত আমেরিকার কোনো অযৌক্তিক শর্ত মেনে নেয়নি।
সুতরাং বর্তমানে এই পুরো বিষয়টাই একটা অদ্ভুত বৈশ্বিক নাটকে পরিণত হয়েছে। একদিকে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা কঠোর করছে এবং ভারতকে 100% ট্যারিফের ভয়ও দেখাচ্ছে। অন্যদিকে বিশ্ববাজারে তেলের সংকট ও মূল্য বৃদ্ধি এড়াতে তারা নিজেরাই আবার ভারতের কাছে এসে হাত পাচ্ছে এবং সেই রাশিয়ান তেল থেকেই রিফাইন করা পেট্রোলিয়াম সামগ্রী চড়া দামে কিনে নিয়ে যাচ্ছে। আর ভারত তার স্ট্র্যাটেজিক এবং কমার্শিয়াল রিজার্ভকে বজায় রেখে নিজস্ব নাগরিকদের জন্য সস্তায় জ্বালানি নিশ্চিত করছে। আবার সেই তেল প্রসেস করেই বিশ্ববাজারে বিক্রি করে বৈদেশিক মুদ্রাও উপার্জন করছে। আর এক্ষেত্রে আমেরিকা শত হুমকি দিলেও তারা খুব ভালো করেই জানে ভারতকে বাদ দিয়ে বিশ্ব জ্বালানি বাজার পরিচালনা করা একেবারেই অসম্ভব। সুতরাং এবার পুরো বিষয়টা নিশ্চয়ই আপনার কাছেও একেবারেই ক্লিয়ার হয়ে গেল। এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকটিভ বাংলায়। ধন্যবাদ।